স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। দর্শক, আজকে চ্যানেল 24-এর মুখোমুখি বাংলা সঙ্গীতের গুণী একজন শিল্পী, যার কণ্ঠ ও লিখনী সবসময় গর্জে উঠেছে বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, হায়দার হোসেন। হায়দার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমরা আসলে ভালো থাকতে চাই, কিন্তু হায়দার ভাই অনেকটা সময় মানে প্রপারভাবে পাচ্ছি না আপনাকে। কেন? না, আমি অসুস্থ ছিলাম মাঝখানে, এখন আবার আল্লাহ আমাকে সুস্থ বানিয়েছে। সো আই এম কামিং ব্যাক, আবার চলে আসতেছি ইনশাল্লাহ। এখন আবার প্রোগ্রাম আরম্ভ করেছি। শুরুতে যে জিনিসটা বলছিলাম যে আমরা বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশের আপনার কণ্ঠ, আপনার লিখনই আমরা সবসময় পেয়েছি। তো এবার যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, আমি যতদূর জানি যে আমি লিখতে চাইনি এই টাইপের একটা গান আপনি করেছেন, কিন্তু এটা মানে ফুল ফেসভাবে মনে হয় দেওয়া হয়নি। এটা হয়েছে কি, আমার শরীরটা ভালো ছিল না, তো ওটা বাসায় বসে হারমোনিয়ামে গাওয়া, এবং কেউ একজন ভিডিও করেছিল, আমার মেয়ে ভিডিও করেছে, ওর কথায় আমি গানটা লিখেছি এবং তখনই দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকে দেওয়া হয়েছে আর কি। ওই গানটা কি মনে আছে? কিছুটা মনে আছে, যদি দুই একটা লাইন ছোট্ট একটু শোনো। আমি বলতে চাইনি তবু বলতে হয়, আমি লিখতে চাইনি তবু লিখতে হয়, এতগুলো প্রাণ গেল ঝরে বিবেক কেমন নির্বাক রয়, এতগুলো প্রাণ গেল ঝরে বিবেক কেমন নির্বাক রয়। এমন কিছু চাহিনি আমরা, চেয়েছি মেধার অধিকার, এমন কিছু চাহিনি আমরা, চেয়েছি মেধার অধিকার, বলতে তাদের হয় না দ্বিধা আমরা নাকি রাজাকার। অদ্ভুত লেখা। আরেকটা জিনিস আমি জানি, একদম শেষের দিকে এসে বিজয় উল্লাস নামে একটা গান আমরা ফুল ফেজে পেয়েছি। আমরা যে কথাগুলি বলি যে বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে, তো এবারে ক্রাইসিসটাকে আপনি আসলে কিভাবে দেখেছেন? আমি যেটা ভয় পাচ্ছিলাম, দেখেন প্রত্যেকটা আন্দোলন বলেন আর অভ্যুত্থান বলেন, এটা একটা কারণ হয়ে থাকে, উই অল নো অ্যাবাউট ইট, কিন্তু এরপরে একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টে হিংসা প্রতিহিংসার একটা সাইড এফেক্ট হয়। তো ওই জায়গাটায় আমি গান করার চেষ্টা করেছি, যাতে হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করি। আর হিংসা করলে সারা জীবন করতেই থাকবেন, সেটা নিয়ে আমার গান ছিল। যে এটা বিজয় উল্লাস এখানেই নয় শেষ, বিজয় উল্লাস এখানেই নয় শেষ, সবাই মিলে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, সবাই মিলে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। হিংসা প্রতিহিংসা নয়, ভালোবাসা চিরন্তন, হিংসা প্রতিহিংসা নয়, ভালোবাসা চিরন্তন, ভালোবাসা গড়ে দিতে পারে সুন্দর ভুবন। চমৎকার। আরেকটা গুড নিউজ, যে গুড নিউজটার জন্যই আজকের এই আয়োজন। আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে জিনিসটা, যে আপনি আবার সে দল বল নিয়ে আবার ব্যাক করছেন। এর মধ্যে কি শো তো করা হয়েছে? হ্যাঁ, করা হয়ে গেছে। তো যদি বলি যে আসলে আমি যদি ভুল না করি, সর্বশেষ মনে হয় বছর 3 আগে আপনি দল বল নিয়ে স্টেজে দেখেছি। মাঝখানে আসলে ভেঙে যাওয়ার কারণটা কি ছিল? এক হলো কি, আমি আবার একটু খুঁতখুঁতে স্বভাবের, তো আমার প্রপার মিউজিশিয়ান না থাকলে আমার গান করতে খুব কষ্ট হয়। আচ্ছা, তো প্রপার মিউজিশিয়ান খুঁজে বের করে তাদেরকে প্র্যাকটিস করে আবার এই লাইনে আনতে একটু সময় লেগে যায়। এখন পেয়েছি আলহামদুলিল্লাহ, এখন করছি।
তো এবারের লাইন আপে মানে মোটামুটি আপনার পছন্দের মানুষগুলোই থাকছে, আমরা যদি ভুল না করি। প্ল্যানটা কি যে এবার আপনার মানে নতুন কিছু গান করার নিশ্চয়ই প্ল্যান আছে, স্টেজ শো করার, এই প্ল্যানটা একটু জানাবেন। প্ল্যান হলো আমার যে নতুন নতুন গানগুলো আছে এগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়া। কারণ আমরা তো বেসিক্যালি অ্যানালগ মানুষ, তো আমরা স্টেজ শোটাই পছন্দ করি। আমরা ইউটিউব বুঝি না, ফেসবুক বুঝি না। তা আমরা স্টেজে যখন কথাবার্তা বলি, স্টেজে ওগুলো লাভ আছে, কারণ অনেক দর্শক থাকে। তো আমার গানের ফিডব্যাক কিন্তু আমি তখনই পেয়ে যাই, আমাকে ওয়েট করতে হয় না কিন্তু যে ঠিক আছে না বে ঠিক আছে, তারাই আমাকে বলে দিই এভরিথিং ইজ ফাইন, হ্যাঁ তবে ঠিক আছে ঠিক আছে। এই অ্যাপ্রিসিয়েশনটা পাইলে আমরা আবার গান করতে সুবিধা হয় আমাদের। তো সেই ক্ষেত্রে কি প্ল্যান করেছেন যে আমি নতুন কিছু গান লিখা বা এরকম কোনো কিছু হয়েছে? আমি লেখা শেষ হয়ে গেছে, তো আমার অনেকগুলি লিখেছি আমি গান, একটা দুইটা না, অনেকগুলি গান লিখেছি। ওদের সাথে বসা হয়েছে গানগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস আরম্ভ করেছি, আমরা শো করেছি মাঝখানে। সামনে কি কাজ নতুন মানে কোন স্টেজ শোগুলো আছে? আমার নতুন নতুন গান যেগুলো আছে এগুলিকে আবার প্র্যাকটিস করাচ্ছে ওদেরকে, এটা কম্পোজিশন করতে হয়, কম্পোজিশন করছি। এই যে ভাঙা গড়া, হ্যাঁ ব্যান্ডের মধ্যে ভাঙছে, শিল্পীদের মধ্যে ভাঙছে, এই ভাঙা গড়াগুলো নিয়ে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে আমি অন্যভাবে দেখি না, এটা জীবন, তো জীবন মানেই ভাঙা গড়ে, এটা চলতে থাকবে সারা জীবন, একেবারে স্মুথলি কিছু চলে না। এবং এগুলি যারা আমরা যদি এটাকে ওভারকাম করতে পারি আলহামদুলিল্লাহ। প্রপার মিউজিশিয়ানের কথা আপনি বলছিলেন যে প্রপার মিউজিশিয়ানের অভাবে এই দলটা গুছাতে অনেকটা সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশে আপনার মনে হয় যে ওই ধরনের ইনস্টিটিউশন আছে যে এটা একদম মানে গ্রাসরুট লেভেল থেকে করে নেওয়া যায় একজন শিল্পীকে? না, এখানে এমন কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো আপনার মাইন্ডসেটটা কীরকম, আপনি গান করবেন কেন বা আপনি মিউজিক করবেন কেন, এটা তো আপনি নিশ্চিত থাকতে হবে। আমরা যখন গান করেছি বা মিউজিক করেছি, আমরা কী জন্য করেছি? উই ওয়ান্ট টু বিকাম আ গুড গিটারিস্ট, এটা আমাদের ইচ্ছা ছিল। আমরা ভালো মিউজিক করতে চাই, এটাই কিন্তু উদ্দেশ্য। মানে আপনার উদ্দেশ্য যদি হয় টিভিতে প্রোগ্রাম করব, আমার চেহারা দেখাবো, আমি শো করব, আমি পয়সা কামাবো, তাহলে আপনারা হতে পারবেন না। অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম এখন বাংলাদেশে। এভরিবডি ওয়ান্টস টু বিকাম সামওয়ান, ইট ইজ নট পসিবল। আপনি সামওয়ান তো একদিনে হবে না। আমার গানের বয়স কত? 44 বছর। তো 44 বছরের মধ্যে আমি যে 30-40 বছর পরে আমাকে লাইমলাইটে আপনি দেখতেছেন, আই হ্যাভ টু ওয়েট দ্যাট লং। এই ধৈর্যটা থাকতে হবে। আপনি যেটা বলছিলেন যে আমি একজন গিটারিস্ট হতে চাই, আমি একজন তবলা বাদক হতে চাই, আমি একজন পিয়ানিস্ট হতে চাই, যে ইন্ডিভিজুয়াল যে সেক্টরগুলো নিয়ে পড়াশোনার জায়গাটাও তো আমাদের এখানে মনে হয় খুব কম। এক বাফা ছাড়া মনে হয় আর কোনো এরকম প্রতিষ্ঠানও নেই। এখন ব্যাপারটা হলো, এখন অনেকগুলি ব্যাপার আছে। এখন মনে করেন একটা লেখাপড়া কখন মানুষ করে, এখন তো লেখাপড়া অন্যরকম হয়ে গেছে। তো আগেকার দিনে আমি আজ থেকে 100 বছর আগে লেখাপড়া করছি। এখন লেখাপড়া আপনারা কেন করেন? MBA কেন করেন? একটা চাকরি পাওয়ার জন্য। BBA কেন করেন? একটা ইঞ্জিনিয়ার কেন হন? একটা ভালো জীবনযাপন করার জন্য। এখন সব কিছুতে মানি রিলেটেড হয়ে গেছে। এখন আপনি পিয়ানিস্ট হবেন কেন? আপনি দেখেন যখন একটা মিউজিশিয়ান খুব কষ্ট করে 30 বছর পরেও সে লাইমলাইটে, এটা তো 30-40 বছরের বিষয়। এটা এরকম না যে 6 বছর 8 বছরের মধ্যে অনার্স করে আপনি চলে আসছেন। এটা প্র্যাকটিক্যালি আপনাকে টিচারের কাছে থাকতে হবে, ওই গুরুর দীক্ষা নিতে হবে, তারপর একটা জায়গা আসলেন। হাউ মাচ ইউ আর্ন? নাথিং। তো এই লাইনে কি মানুষ যাবে? হায়দার ভাই, আমরা কিন্তু একটা সময় দেখেছি যে মানে সঙ্গীত বা গানটাকেও কিন্তু পেশা হিসেবে অনেকেই নিয়েছে, কিন্তু এই সময়ে এসে, আগে তো এত স্কোপও ছিল না। আগে যেহেতু একটা শিল্পী মানে গানটাকে পেশা হিসেবে নিতে পেরেছে, এখন কেন নিতে পারছে না? মানে ভয়টা আসলে কোন জায়গাটা? ভয়টা আসলে ব্যাপার হলো স্টেবিলিটি নেই। সবচেয়ে বড় জিনিস স্টেবিলিটি নেই। একটা স্টার কতদিন স্টার থাকে? 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত থাকে না। তারপরে সে ঝিমিয়ে পড়ে, আবার উঠে, আবার পরে। এখন দেখেন, আমেরিকায় যদি আপনি একটা গান হিট করে, আপনার সারা জীবন আপনি বসে খাবেন এবং আপনার 7 জেনারেশন বসে খাবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে যদি কোনো গান আপনার হিট করে, অন্তত আপনি 1 জেনারেশন খেতে পারবেন না। আর বাংলাদেশে যদি কোনো গান হিট করে, আপনি 2 বছরও টিকতে পারবেন না। কী কারণে? এটা ভ্যালু দিবেন আপনাকে। আর তা আপনি 2 বছর করার পরে আপনি কয় টাকা নেন একটা স্টেজ প্রোগ্রামে? মানে আপনি তো স্টেজে একা থাকেন না, আপনার মিউজিশিয়ান থাকে, তাদেরও তো ফ্যামিলি আছে। ইউ হ্যাভ টু রান দ্য হোল সোসাইটি, মানে এই পুরো গ্রুপটাকে আপনাকে রান করতে হবে। কারণ ওরা আপনার কাছ থেকে কিন্তু পয়সাটা নেবে, বা ওরাই ওদের কামানো নেয়, কিন্তু আমরা তো ভাগ করে নিই। এখন এটা যদি না পায়, তারাও তো ডেডিকেটেড হইতে পারে না। এখন তারা কী করে? বেঁচে থাকার জন্য তারা বিভিন্ন মানুষের সাথে বাজায়। এখন বিভিন্ন মানুষের সাথে বাজারে প্রবলেমটা কোথায়? আপনি কিন্তু এক জায়গায় স্থির না, এক টাইপের মিউজিক আর করছেন না। এখন করছেন ক্লাসিক্যাল, এখন করছেন এই গান, কোন পপ গান, এখন হায়দ্রাবাদের সাথে আবার এইসব গান, তাই না, পল্লী গীতি করছেন।
রং না, কিন্তু আপনি কিন্তু এক জায়গায় কিন্তু মাস্টার হইতে পারলেন না। আদারওয়াইজ ইউটিউব থেকে প্রচুর আর্নিং করা যাচ্ছে বিভিন্ন গানের ক্ষেত্রে, বিভিন্ন আর্নিংয়ের স্কোপ হয়েছে। স্পটিফাই, আমরা যদি অ্যামাজন প্রাইম, ওদিকেও গানের অনেক ধরনের আধুনিকভাবে আর্নিংস আছে। কিন্তু বাংলাদেশে কি প্রপার শিল্পীদের রয়্যালিটির সিস্টেমটা কি আছে বলে মনে করেন আপনি? না, নাই আসলে। কাগজে কলমে অনেক কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু নাই। স্বাধীনতাকে দেখছি আমরা, যে গানটা মানে হচ্ছে মানুষের মুখে মুখে ছিল, তো ওই গানটা এমন কোনো জায়গায় নাই যে ব্যবহার করা হয় নাই একটা সময়, কিন্তু ওই গানটার প্রপার রয়্যালিটিটাকে আপনি পেয়েছেন? না, আমি কোনো টাকাই পাইনি এখন পর্যন্ত। কেন? তারপর কি আপনার কোনো ইচ্ছা হয় নাই যে আসলে এটার আসলে কোন জায়গাটা, সমস্যাটা কি? আমি একটা কথা বলি, আমাদের কাজ হলো গান করা, প্রায় বলি কথা, গান লেখা, গান করা, সুর করা। মার্কেটিং করে তো আমার কাজ না। গান নিয়ে ফেরি তো আমি করবো না। বিদেশে কেন হয়? বিকজ দে আর প্রপার কোম্পানিজ, তারা এসে বলে উই উইল ডু দ্য মার্কেটিং, ইউ ডু ইয়োর জব। এইটা আমাদের দেশে এখনো হয়নি, যে আপনি আপনার কাজ করবেন, উনি ওনার কাজ করবে। এই যে টিম ওয়ার্কটা আমাদের খুব বেশি দরকার। আমরা যারা গান বাজনা করি, আমরা তো এইগুলি নিয়েই ব্যস্ত থাকবো। অ্যান্ড ইউটিউবে কয় টাকা আসলো, কেমনে আসলো, এই সব তো আমি বসবো না কোনো দিন। সেই ক্ষেত্রে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কি করছে? দেখেন, যখন সিডি ক্যাসেটের মার্কেট ছিল তখন তাও একটা কিছু ছিল। এখন অনেকগুলি প্রবলেম হয়েছে। এখন ইউটিউব চ্যানেলটা এমন হয়ে গেছে যে লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল আপনি দেখবেন। এখন একটা ব্রাউজার যখন ব্রাউজ করে, সে কতগুলি করবে? তার মধ্যে হায়দার হোসেনকে যদি করে তো কিছু গান পেল, কিন্তু ওভারঅল কিন্তু সে খুঁজতে খুঁজতে অনেক অন্যদিকে চলে যাবে। কিন্তু সবচেয়ে আপনার ভালো তা কিন্তু না। এত থাকলে পরে লাইব্রেরির মতো, আপনি লাইব্রেরিতে ঢুকছেন, কোন বই পড়বেন? প্রতিটা অডিও প্রযোজনার প্রতিষ্ঠানগুলো যদি শিল্পীকে একটা ফ্রেগমেন্ট করে রয়্যালিটিটা ভাগাভাগি করে, একদম প্রপারভাবে ভাগাভাগি করে, কাগজে কলমে আছে যেটা, কিন্তু নেই, প্রপার ভাগাভাগি করবে, এটা তো বিশ্বাসের বিষয়। আমরা তো গিয়ে আর একটা অ্যাকাউন্টেবিলিটি চেক করি না। এখন বলে হয় না, ভাই আমার তো এত হয়েছে, এখন আমি কী করে জানবো কত হয়েছে? ভাই আমরা অনলাইনে সব দিয়ে সব দেখে নেন। আমার তো ওই দেখার সময় নেই, আর আমাদের ইচ্ছাও করেন এসব দেখার। এই যে প্রপার জায়গায় প্রপার বিশ্বাসে কাজটা করার, এখানে একটু অভাব আছে। হাজার নতুন কোনো একটা গান কি শুনবো? একটু 2 লাইন কোনো কি গান শুনতে চান বলেন? আপনি আপনার মনের। এমন যদি হতো, অমন যদি হতো, ভাবনা যত হঠাৎ যদি সত্যি হয়ে যেত। এমন যদি হতো, অমন যদি হতো, যদির মাঝে আটকে গেছে ভাবনায় আমার যত। এমন যদি হতো, অমন যদি হতো। কথার প্রেক্ষিতে বলছি, এটা যদি হতো, ওটা যদি হতো, এই যদি করতে করতে আমাদের জীবন চলে যাবে। আমরা গল্পের প্রথম দিকে বলেছিলাম প্রায় 44 বছরের উপর এই সঙ্গীত কেরিয়ার আপনার। ভাই, কখনো কি মনে হয় যে আমার তো অনেক স্কোপ ছিল, আমি জানি আপনার কেরিয়ার সম্পর্কে আমরা জানি, তো আমি ওই স্কোপে ওইখানে ভালো করতাম, এই গানের জগতে এসে আমার আসলে আই এম নট, মানে এই জায়গাটা আমি শক্তভাবে ধরতে পারছিলাম না, এরকম কিছু মনে হয় কখনো? আসলে এক একজন মানুষ জীবনকে এক একভাবে দেখে। আমি ওটা একটা প্রোগ্রামে বলছিলাম, আমার বন্ধুরা ছিল, বলছিলাম কে মেজর জেনারেল হয়েছে আর কে স্টার হয়েছে, নাথিং টু ডু উইথ আস। ক্যান উই কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি? আমার সোসাইটিকে আমরা চেঞ্জ করতে পারছি কিনা, কিংবা আমার ফ্যামিলিকে চেঞ্জ করতে পারছি কিনা, সেটা অনেক বড় জিনিস। আমি কি হয়েছি, কি হব, ওই চিন্তা করলে তো হয় না। আসলে আমাদের কাজ করতে হয়, ওদিকে আমাদের কিন্তু মাথা নাই, এইটা হতে হবে, ওইটা হতে হবে, আমাদের কিছু হতে হবে না। আমরা যা আছি ভালো আছি, আমাদের অনেকগুলি কাজ আছে যেগুলো আমাকে করতে হবে। ওখানে আমরা 100% সাকসেস হই না, তারপরে চেষ্টা করে যাই। হায়দার ভাই, আমরা একটু আবার প্রথম দিকে ফিরে যাই, যেটা হচ্ছে আমরা অনেক শুভকামনা জানাই যে আপনার নতুন টিমটা সহ আমরা নতুন কিছু গান শুনবো। কিন্তু যে গানটা দিয়ে আসলে হায়দার ভাইকে আমরা একদম রিমার্ক করে রেখেছি, এই গানটা না শুনলে আজকে আড্ডাটা ফুলফিল হবে না। আমরা স্বাধীনতাটা একটু শুনবো। স্বাধীনতা যে কোনো অসুবিধা নেই। স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া,
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমরা আসলে সব কিছুর স্বাধীনতাই চাই। আমরা কথা বলার স্বাধীনতা চাই, মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, মুক্ত গান করার স্বাধীনতা চাই। হায়দার ভাই, ছোট করে যদি চ্যানেল 24 দর্শকদেরকে একটু কিছু বলার থাকে। আমি একটা কথা বলি, যারা আমাদের মতো বয়স্ক হয়ে গেছেন বা আমার চাইতে 10 বছর 15 বছরের ছোট আফতাবদের মতো আছেন, আপনাদেরকে একটি কথাই বলতে চাই, দেশকে যদি ভালোবাসেন আর দেশের ভবিষ্যৎ যদি সুন্দর দেখতে চান, আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করুন। আমার দেশে উঠে যাবে 20 বছর পরে। আমি এই যে বন্যা হয়েছে না, আমার শরীর খুব খারাপ ছিল, তো আমি বললাম যে না, আমি যেতে হবে যেখানে বন্যা হচ্ছে। তো আমি একটা নৌকা নিয়ে ওখানে গিয়েছিলাম, এবং নৌকা বড় নেই, ছোট একটা নৌকা নিয়ে গিয়েছিলাম যাতে ওই আটকে না যায়। এবং আমার খুব ভালো লেগেছে যে আমার অনেকগুলি ইয়াং জেনারেশন হঠাৎ কোথা থেকে আসলো আমি জানি না, দে হেল্প মি লাইক এনিথিং, এবং দে আর নট পেইড। এই যে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করেছে মানুষের জন্য, ওটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। সেটা নিয়ে আমি একটা গান লিখেছিলাম। আমি কি দেখেছি? আমি দেখে এসেছি মানুষে মানুষে মনুষ্যত্বের বন্ধন, কান পেতে শুনেছি হৃদয় মমতার স্পন্দন। একই প্রেম ভালোবাসা মানুষ মানুষের জন্য, দেশে গিয়ে নেবেই আমার দুর্জয় তারুণ্য। That was a song. আমার বিশ্বাস আমার এই তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ আমার দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ হায়দার ভাই আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠান নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।